অ্যাবনর্মাল মাল্টিপ্লিকেশন হয়, সেটা হয়ে একটা টিউমার তৈরি হয় এবং সেইটার ক্যারেক্টার থাকে হচ্ছে ক্যান্সারের যে সমস্ত ফিচারগুলো পাওয়া যায় একটা ক্যান্সার সেলের, সেই ফিচারগুলো সে নিয়ে বাড়তে থাকে এবং তার টেন্ডেন্সি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার। এই টেন্ডেন্সি যখন হয় একটা সেলের, সেটাকেই বলি আমরা ক্যান্সার। এবার এটা যখন ব্রেস্ট সেলে হয় তখনই এটাকে ব্রেস্ট ক্যান্সার বলা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার তানিয়া হক লীরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেল্টা হসপিটাল লিমিটেড আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথাতে। অক্টোবর মাস হলো ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস। এ রোগ সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা, অজানা তথ্য এবং লজ্জার কারণে দেরিতে চিকিৎসা নেওয়ার প্রবণতা রয়েছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে জানব। আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার নাহিদ রোকসানা। তিনি সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসেবে ডেল্টা মেডিকেল কলেজে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ডেল্টা হসপিটাল লিমিটেড আয়োজিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, প্রথমেই জানতে চাই ব্রেস্ট ক্যান্সার আসলে কি, সাধারণ মানুষের ভাষায় ব্যাখ্যা করবেন? ব্রেস্ট ক্যান্সারটা আসলে, ব্রেস্ট ক্যান্সার তো একটা নারীর একটা ভ্যালুয়েবল অর্গান। হ্যাঁ, এইটা ক্যান্সার রূপান্তরিত হওয়ার আগে ওর মধ্যে যে সেল থাকে, ব্রেস্ট যে নর্মাল টিস্যুগুলা, তার মধ্যে যে সেলে যখন ডিএনএ মিউটেন্ট হয়ে যায়, মানে অরিজিনাল জেনেটিক মিউটেশন হয়ে তখন তার নর্মাল যেটা গ্রোথ প্যাটার্ন সব কিছু তার অ্যাবনর্মাল হয়ে যায়, সে তখন বলে না সিনক্রোনাস অনুযায়ী যেটা মাল্টিপ্লিকেশন হতো সেটা বাদ দিয়ে মাল্টিপ্লিকেশন, অ্যাবনর্মাল মাল্টিপ্লিকেশন হয়, সেটা হয়ে একটা টিউমার তৈরি হয় এবং সেইটার ক্যারেক্টার থাকে হচ্ছে ক্যান্সারের যে সমস্ত ফিচারগুলো পাওয়া যায় একটা ক্যান্সার সেলের, সেই ফিচারগুলো সে নিয়ে বাড়তে থাকে এবং তার টেন্ডেন্সি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার। এই টেন্ডেন্সি যখন হয় একটা সেলের, সেটাকেই বলি আমরা ক্যান্সার। এবার এটা যখন ব্রেস্ট সেলে হয় তখনই এটাকে ব্রেস্ট ক্যান্সার বলা হয় এবং সেটা অবশ্যই প্রুফ থাকতে হবে, বায়োপসি প্রুফ থাকতে হবে যে হ্যাঁ ওই সেলগুলো অ্যাবনর্মাল সেল, নর্মাল সেল না। এটাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ধন্যবাদ ম্যাডাম। অনেকেই বলে যে ব্রেস্ট ক্যান্সার বংশগত রোগ, এটা কি আসলে সত্যি? এর মূল কারণগুলো আসলে কি কি? বংশগত হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের যে কারণগুলা, ওর একটা পার্ট হচ্ছে বংশগত। জি, তার মানে এই না যে সবটাই বংশগত। এর মধ্যে যে জেনেটিক মিউটেশন যেটা হচ্ছে ডিএনএ মিউটেশন ব্রেস্ট সেলে, ব্রেস্টের টিস্যুর যে সেলগুলা, ওইটা হচ্ছে অ্যাবনর্মালিটি কখন হবে, এক হতে পারে যেমন জেনেটিক মিউটেশন দিয়ে হয়, এটা হচ্ছে বংশগত। তারপর হচ্ছে তার নিজের হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, সেটাও মিউটেশন হয়। এটা হচ্ছে ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে। আর কিছু কিছু আছে যে অ্যাকোয়ার্ড, হ্যাঁ, তার লাইফস্টাইল হোক, তার হরমোনাল ব্যালেন্স, এগুলো যদি অ্যাবনর্মাল ইমব্যালেন্স হয়, তারপরে হচ্ছে ওবেসিটি, তার খাওয়া দাওয়ার লাইফস্টাইল যদি অ্যাবনর্মাল হয়, মানে নর্মাল না, তারপরে তার যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়, এইগুলা হচ্ছে অ্যাকোয়ার্ড। এগুলো কিন্তু বংশগত না। বংশগত হচ্ছে ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি থাকে, হ্যাঁ এটা জেনেটিক মিউটেশন থাকতে হবে। যদি জেনেটিক মিউটেশন থাকে, সেইখান থেকে যদি ব্রেস্ট ক্যান্সারটা হয়, তখন আমরা সেই পার্টটাকে বলবো, সেই ক্যান্সার এটাকে বলবো যার হয়েছে, সেটা হচ্ছে তার বংশগত থেকে হয়েছে। এটা ছাড়া বাকিগুলো কিন্তু সবই অ্যাকোয়ার্ড। এছাড়া আমরা জানি যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিয়মিত হ্যাঁ, খেলে, আর্লি যদি মেনস্ট্রুয়েশন হয়ে যায়, রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা যত বড় হয় সেক্ষেত্রে এগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের, এগুলাকে আমরা বলি কজগুলা হচ্ছে এক একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এক্স্যাক্টলি। এই রিস্ক ফ্যাক্টর হচ্ছে সবগুলা। একটা হচ্ছে যেই রিস্ক ফ্যাক্টরগুলো আমি কখনোই বদলাতে পারবো না, এটা আমার ইনএভিটেবল হবেই ব্রেস্ট ক্যান্সার। আরও কতগুলো আছে যেটা আমি লাইফস্টাইল চেঞ্জ করে, আমি যদি ডায়েট করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াই, ভেজিটেবল বেশি, ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল এগুলো যদি খাই, সেগুলো আমার হচ্ছে আমি করতে পারবো, মানে রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি চেঞ্জ পরিবর্তন করতে করে হেলদি লাইফে যেতে পারবো। এখন রিস্ক ফ্যাক্টর যেগুলো ইনএভিটেবল, এটা আমি চেঞ্জ করতে পারবো না। বিং এ উইমেন, হ্যাঁ, আমাদের একটা অর্গান হচ্ছে ব্রেস্ট, এটা আমার যত এজ বাড়তে থাকবে একটা টেন্ডেন্সি থাকবে যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়া।
আরেকটা হচ্ছে আমার যদি জেনেটিক মিউটেশন থাকে সেই ক্ষেত্রে আমার ব্রেস্ট ক্যান্সারের এটা আমার সারা লাইফ টাইমে যে কোনো সময় ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি হতে পারে। আরেকটা হচ্ছে আমি যদি নিজে সাফার করে একটা ব্রেস্ট ক্যান্সার, আমার একটা ব্রেস্ট ক্যান্সার আছে, আমার কিন্তু লাইফ টাইমে অপোজিট ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যদি ফ্যামিলিয়ার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মা, বোন, খালা, হ্যাঁ, মেয়ে, এদের যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, তারই আমার এই রিস্ক ফ্যাক্টরগুলো অনেক অংশে বেড়ে যাবে। এগুলো হচ্ছে ইনএভিটেবল, এগুলোকে আমি চেঞ্জ করতে পারবো না। আর যেগুলো চেঞ্জ করতে পারবো সেগুলো হচ্ছে আমি যদি ওবেসিটিটাকে আমি যদি কন্ট্রোল করতে পারি, তারপরে হচ্ছে আমার যদি ওই ইস্ট্রোজেনিক ইনফ্লুয়েন্সটা এটা যদি আমি অ্যাভয়েড করতে পারি, যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা অনেকাংশে এখন অ্যাভয়েড করে, দেয় না। তারপরে হচ্ছে আমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াই, যদি ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল এগুলো যদি আমি বেশি খাই, সেই ক্ষেত্রে আমার এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, কমাইতে পারবো। আর বাচ্চা নেওয়ার ব্যাপারে কি কোনো সাজেশন? বাচ্চা নেওয়ার ব্যাপারে কারণে হচ্ছে এই হতে যে পারে? হরমোনাল ইনফ্লুয়েন্সটা একটা দেরি মেয়ের করে যদি বাচ্চা নিলে? এটা হচ্ছে যে প্রথম প্রেগন্যান্সি যদি আমি অনেক দেরি করে নিই, সেই ক্ষেত্রে আমার হয় কি ইস্ট্রোজেনিক ইনফ্লুয়েন্স, যেটা হ্যাঁ হরমোনের ইনফ্লুয়েন্সটা আমার তাহলে অতদিন বেশি থাকতেছে, তার মানে এটা আমার সব অর্গানের উপর ইনফ্লুয়েন্স করে। বেশিগুলো হচ্ছে হরমোন ডিপেন্ডেন্ট যেগুলা ম্যালিগন্যান্সি, সেগুলো আমার তখন ঝুঁকিটা বেড়ে যাবে। তারপর হচ্ছে যাদের খুব আর্লি মেন আর কি হয়, হ্যাঁ আর্লি মেন আর কি লেট Period-টা মেনোপজ, আগে হয়ে যায়। পিরিয়ডটা আগে হচ্ছে দেরিতে কিংবা শেষ হচ্ছে। দেরিতে শেষ হচ্ছে, এইগুলার হচ্ছে যত এটা হচ্ছে ততদিন হচ্ছে আমার ইস্ট্রোজেনিক ইনফ্লুয়েন্সটা বাড়তেছে, এইগুলার হচ্ছে আমার ঝুঁকি। তো ওইগুলা মাথায় রেখে রাখতে হবে আর কি ব্রেস্ট ক্যান্সার। অনেক ধন্যবাদ ম্যাডাম। এখন প্রশ্ন আসছে যে ব্রেস্ট ক্যান্সার সাধারণ লক্ষণগুলা কি কি, মানে কি কি উপসর্গ দেখা দিলে আমরা বুঝতে পারবো যে তার ব্রেস্ট ক্যান্সার হতে পারে? লক্ষণগুলো একটা হচ্ছে যদি ব্রেস্ট ক্যান্সারটা লোকালাইজ থাকে, হ্যাঁ যদি ব্রেস্টের কিংবা অ্যাক্সিলার বলি আমরা আন্ডার আর্ম গ্ল্যান্ডে যদি লোকালাইজ থাকে, সেই ক্ষেত্রে একরকমের সিমটম হবে। আরেকটা হচ্ছে যদি ছড়িয়ে গিয়ে থাকে, বলে না মেটাস্ট্যাটিক স্টেজ 4 ডিজিজ, সেরকম হলে লক্ষণগুলো আরেক রকম হবে। লোকালাইজ হলে ব্রেস্টের কিছু চেঞ্জ হবে, যেমন নিপল রিট্র্যাকশন বলি আমরা, ও যে নিপল যেটা সেটা দেবে থাকবে। তারপরে হচ্ছে টিউমার হতে পারে, তারপরে হচ্ছে কিংবা ব্রেস্টে কোনো টিউমার নাই, অ্যাক্সিলাতে আন্ডার আর্মে গ্ল্যান্ডগুলো বড় হয়ে গেল, সেটা হতে পারে। আরটা হচ্ছে ব্রেস্টের স্কিনের কিছু চেঞ্জ আসতে পারে, যদি সেটাই স্কিন ইনভলভমেন্ট পিউডি হয়, অরেঞ্জ বলা হয়। পিউডি অরেঞ্জ হতে পারে কিংবা আলসারেশন হতে পারে। আরটা যদি চেস্ট ওয়ালের সাথে ফিক্সড হয়ে থাকে, তাহলে সেরকম একটা সিমটম হবে। হার্ড একটা ব্রেস্ট হতে পারে, যেমন ব্রেস্টটা হচ্ছে মোবাইল, সেই জায়গাটা ফিক্সড ব্রেস্ট হতে পারে এরকম। আরটা হচ্ছে যদি মেটাস্টেসিস হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে কোথায় মেটাস্টেসিস হয়েছে, লিভারে গেলে একরকম সিমটম হবে, লাংসে গেলে একরকম সিমটম হবে, যেমন কাশি হতে পারে, লিভারে গেলে ব্যথা হতে পারে পেটে, তারপরে হচ্ছে বোনসে চলে গেলে ব্যথা হতে পারে, যে বোনসে গেছে যেই সাইডে সেখানে পেন নিয়ে আসতে পারে। যদি ব্রেনে চলে যায় তাহলে এরকম হেডেক হতে পারে, ভমিটিং হতে পারে। এই হচ্ছে সিমটম। অনেক ধন্যবাদ ম্যাডাম। এরপরে প্রশ্ন আসছে যে এই রোগটা কিভাবে নির্ণয় করা যায়? রোগ নির্ণয় করতে গেলে প্রথমেই আমি যেমন করতে পারি যে হ্যাঁ আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল প্রুফ যেন বায়োপসি করব প্রথমে, হ্যাঁ প্রথমে আমরা নিডল বায়োপসি করব। সবচেয়ে ভালো হয় যে টিস্যু বায়োপসি করা, টুকার বায়োপসি অথবা কোর বায়োপসি করি। তারপরে হচ্ছে ব্রেস্টের পুরো আলট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি সেগুলা করব, এবং ওইখান থেকে আমরা কোথাও আছে কিনা, এবং স্টেজিং ইনভেস্টিগেশন বলতে যা বোঝায়, সেই স্টেজিং ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে আমরা লিভারের আলট্রাসোনোগ্রাফি করতে পারি, চেস্টের সিটি স্ক্যান অথবা এক্স রে করতে পারি, বোন স্ক্যান করতে পারি। তারপরে যদি ব্রেনের চলে যাওয়ার সিমটম থাকে, হেডেক থাকে, ভমিটিং থাকে, সেই ক্ষেত্রে আমরা হয়তো ব্রেনের এমআরআই বা এটা CT করতে scan। পারি। কিন্তু এক নম্বরই হচ্ছে প্রুফ করতে হবে হিস্টোপ্যাথোলজিক্যাল প্রুফ, আচ্ছা। প্লাস হচ্ছে সাব টাইপগুলো কী আছে সেগুলো জানার জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যে কতটুকু অ্যাগ্রেসিভ টিউমারটা। এছাড়া হোল বডিতে দেখতে চাইলে আমরা পেট স্ক্যান করতে পারি। হ্যাঁ পেট স্ক্যান একটু কস্টলি, এটা আমরা একদম রুটিনলি যেটা দেই তা না, এটার বাইরেও যে সমস্ত ছোট অল্প খরচের আছে সেগুলো দিয়ে আমরা আগে শুরু করি পেশেন্টরা আর কি। অ্যাফোর্ড করতে পারে না হ্যাঁ সবাই। হ্যাঁ সেটাই।
ধন্যবাদ ম্যাডাম। আমাদের সমাজে এখনো অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই মনে করেন যে ক্যান্সার মানেই মৃত্যু, এর কোনো চিকিৎসা নেই, অথবা চিকিৎসা থাকলেও হয়তো খুব একটা লাভ হয় না। আসলে কি এটা সত্যি? এটা একেবারেই ভুল। তার কারণ কি আমরা প্রথমে আমরা করব যে ক্যান্সারটা কোন পর্যায়ে আছে? যেটাকে আমরা বলে না অনেকে এসে যে পয়েন্ট কত? অনেকে বলে পয়েন্ট কত? স্টেজ কি? হ্যাঁ? তো আমরা যেটা জানি যে স্টেজ 0 থেকে স্টেজ 4 পর্যন্ত ক্যান্সারের স্তর। তো সেখানে আমরা দেখি যে স্টেজ 0 কিংবা 1 যদি হয় একেবারে 100% কিওর রেট। পেশেন্ট যত তাড়াতাড়ি আসবে, যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে, স্টেজ 1 পর্যন্ত আমরা একদম 100% 99 থেকে 100% কিওর রেট। তারপরে স্টেজ 2, 3 তে সেইটা আস্তে, আস্তে কমতে থাকে। তার মানে কি স্টেজ 2, 3 টাও হচ্ছে লোকালাইজড, অত কোথাও মেটাস্টেসিস হয় নাই। সেটাও হচ্ছে কিউরেবল, কিন্তু এটার পার্সেন্টেজ হচ্ছে 87 পর্যন্ত। আরেকটা হচ্ছে স্টেজ 4 এ যাওয়া। স্টেজ 4 হচ্ছে মেটাস্টেটিক। সেইখানে তার সারভাইভাল মানে আমরা এগুলাকে হচ্ছে সারভাইভাল, কিওর মানে পেশেন্ট কতটুকু সারভাইভ করতে পারে। সেই সারভাইভাল হতে কমতে, কমতে 23 থেকে 37, 32 পর্যন্ত চলে আসে। তো কাজেই ক্যান্সার মানে মৃত্যু এটা ঠিক না। স্টেজ 4 এও অনেক সময় ট্রিটমেন্ট হচ্ছে, পেশেন্ট ভালো হচ্ছে, কোয়ালিটি অফ লাইফ খুব ভালো হচ্ছে। তার মানে ক্যান্সার মানে মৃত্যু সেটা অনেক পুরনো কথা। এখন ওটা আসলে অ্যাবলিশড হয়ে যাচ্ছে ম্যাডাম, আস্তে, আমরা আস্তে। অনেক পেশেন্ট পাই যে এখনো 10 বছর 15 বছর ফলো আপে থাকছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে না ফলো আপে থাকতে হবে। অনেক পেশেন্ট আছে না যে হ্যাঁ ৫ বছর তো বলে না ৫ বছর পর্যন্ত ভালো থাকলে আমার পুরা লাইফ সেফ হয়ে গেল আর কিছু না। এটা ঠিক না। দেখা গেছে যে ১৫ বছর ২০ বছর পরেও মেটাস্টেসিস নিয়ে আসে। সেটাই। তো ফলো আপটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, সেক্ষেত্রে চিকিৎসা কতটুকু কার্যকর হতে পারে? প্রাথমিক পর্যায়ে চিকিৎসা কার্যকর যদি তার আমরা অনেক কিছু দেখি। যেমন আমরা একটা প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট দেওয়ার আগে আমাদের যেমন ট্রিটমেন্টের যে পার্টগুলো আছে, হ্যাঁ? সে পার্টগুলা পেশেন্টের নেওয়ার মতো তার কতটুকু ফিটনেস আছে। আমরা তাকে কার্ডিয়াক ফাংশন চেক করব, তার কিডনি ফাংশন চেক করব, তার কোমরবিডিটি বলতে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হ্যাঁ? এগুলা কিরকম আছে? আমি যে একটা ট্রিটমেন্ট দিব সেটা আমি কি তাকে আমরা তো সাধারণত বডি সারফেস এরিয়া অনুযায়ী দিচ্ছি। আমি কি ফুল ডোজটা তাকে দিতে পারবো? পেশেন্ট কি নিতে পারবে? পেশেন্টের অনেক সময় আছে যে আনকন্ট্রোল ডায়াবেটিস। কার্ডিয়াকে তার হয়তো এর আগে কোনো সার্জারি হয়েছে যাই হোক, সে হয়তো নিতে পারবে না। তো সব ড্রাগ যেই স্টেজের জন্য সুইটেবল, হুম? সেটা আমি যদি তাকে দিতে পারি তা অবশ্যই এটা কার্যকরী। কিউরেবল, হ্যাঁ, সাকসেস রেট অনেক হাই। আর যদি দেরিতে শনাক্ত হয়, অথবা অনেক সময় রোগী নিজে থেকেই দেরি করে আসে, লজ্জা বা যেকোনো কারণে আসতে দেরি করে, সেক্ষেত্রে কি, কি জটিলতা দেখা দিতে পারে? অনেক জটিলতা দেখা যেতে পারে। যেমন আমরা বলছি ক্যান্সার মানে কি হচ্ছে এটার টেন্ডেন্সি হচ্ছে মেটাস্টেসিস হওয়া। মানে এক জায়গা থেকে সে এক জায়গায় বসে থাকবে না, সে দৌড়াতে থাকবে। মানে অন্য অর্গানে গিয়ে, গিয়ে চলে যাবে। এটা হচ্ছে মেটাস্টেসিস। তো ক্যান্সারকে ওর পেশেন্ট যদি ডায়াগনোসিস হওয়ার পর বলি ঠিক আছে আমি আরেকটু দেখি অন্য ট্রিটমেন্ট নেই তারপরে যাব। অনেকে হোমিওপ্যাথিতে ক্যান্সার, চলে যায়, হ্যাঁ, হ্যাঁ। ক্যান্সার তার মতো তো লাফিয়ে, লাফিয়ে চলছে। বসে থাকবে এবং না। আল্টিমেটলি দেখা যাবে পেশেন্ট আসতেছে লিভার মেটাসিস নিয়ে, বোন মেটাসিস, প্যারাপ্লেজিয়া, হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে কিংবা ব্রেনে চলে গেছে, আনকনশিয়াস হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, বোনসে গিয়ে হয়তো ফ্র্যাকচার হয়ে গেল। এই ধরনের সিমটম নিয়ে আসে। যখন আসলে কিওর তো চিন্তাই করা যায় না, তখন পেশেন্টকে ম্যানেজ করাও খুব টাফ হয়ে যায়। এক্স্যাক্টলি ম্যাডাম। এখন ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে কি, কি মডালিটিস রয়েছে, সেগুলো যদি নিয়ে বলতেন। ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে প্রথম স্টেপই হচ্ছে ভালো সার্জারি, হ্যাঁ? সার্জারি, তারপরে আমরা অ্যাডজুভেন্ট। প্রথমে আমরা সার্জারি করার আগে আমরা এখন যেটা হচ্ছে অনেক সাবটাইপ আসছে ব্রেস্ট ক্যান্সারের। আমরা ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হলো কিন্তু কোন টাইপের আমরা যেটা এখন প্রায় বলি না ইমিউনোহিস্ট্রি কেমিস্ট্রি করে নিয়ে আসো, হরমোন লেভেলটা, হরমোন রিসেপ্টার স্ট্যাটাস, তারপরে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টার স্ট্যাটাস, এগুলো হচ্ছে প্রোগনোস্টিক ফিচার। এগুলোর মধ্যে আমরা যখন আমরা টিস্যু ডায়াগনোসিস করি আমরা হিস্টোপ্যাথোলজির সাথে সাথে ইমিউনোহিস্ট্রি কেমিস্ট্রিগুলোও করি।
যাদের হচ্ছে হরমোন রিসেপ্টর পজিটিভ, HER2 নেগেটিভ, যেটা গ্রোথ ফ্যাক্টর Ki-67 লেস দ্যান 10 অর 10 এর নিচে, এগুলো হচ্ছে ফেভারেবল প্রগনোস্টিক ফিচার। এই ক্ষেত্রে আমরা যদি অপারেবল হয় তাহলে আমরা প্রথমে অপারেশনে চলে যাব। আর যদি আরেকটা নেগেটিভ ফিচার হচ্ছে যদি ট্রিপল নেগেটিভ হয়, এই যে হরমোন স্ট্যাটাস এগুলা HER2 এগুলো সবই যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে এইগুলো হচ্ছে খুব অ্যাগ্রেসিভ টাইপের। তখন আমরা করি প্রথমে কেমোথেরাপি দিয়ে নিই, দিয়ে তারপরে আমরা সার্জারিতে যাই। ট্রিপল নেগেটিভে হচ্ছে প্রথমেই সার্জারি করে কেমোথেরাপিটা কতটুকু রেসপন্সিভ সেটা আসলে বোঝা যায় না। এছাড়া আছে সার্জারি পরে আছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, তারপরে হচ্ছে টার্গেটেড থেরাপি, HER2 যদি পজিটিভ আসে সেই ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি, আজকাল ইমিউনোথেরাপি অনেক পাওয়া যাচ্ছে টেস্ট করে, আমরা PD-L1 করি, হরমোন থেরাপি, তারপরে হচ্ছে ইমিউনোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি সব পাওয়া যাচ্ছে। এখন আমাদের হাতে অনেক আছে, অপশন আছে, পেশেন্ট টাইমলি আসতে হবে। তার মানে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্টের মাধ্যমে এটার অনেকটা চিকিৎসা দেওয়া সম্ভব। কেননা অনেকে আসে যেমন স্টেজ 4 আসলে যে পেশেন্ট একেবারে কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে না সেটাও আছে। আমাদের প্যালিয়েটিভ কেয়ার আছে, সেই ম্যানেজমেন্টটা দিয়ে আমরা যদি তাকে একটা যদি সিঙ্গেল মেটাস্টেসিস হয় সেই ক্ষেত্রে আমরা অন্যান্য অপশনেও যেতে পারবো পেশেন্ট যদি ফিট থাকে। আচ্ছা, নারীদের পাশাপাশি পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে, এটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এদের হচ্ছে পার্সেন্টেজ কম। দেখা যায় যে প্রতি 100 জন যদি ফিমেল হয়, একজন হচ্ছে মেল ব্রেস্ট ক্যান্সার হয়। কিন্তু তাদেরটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ টাইপের হয়। আচ্ছা, সেক্ষেত্রে চিকিৎসা চিকিৎসা পদ্ধতি সবই একই। ফিমেল ব্রেস্ট ক্যান্সারে যেরকম ট্রিটমেন্ট, মেল ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট একই। ওই স্টেপগুলো সবই একই। আমাদের সমাজে অনেকে লজ্জা, ভয় বা কুসংস্কার থেকে ডাক্তারের কাছে যেতে দেরি করে বা ডাক্তার দেখাতেই দেরি করে, সেসব ক্ষেত্রে আপনার কি পরামর্শ আছে? আমি বলব যে হ্যাঁ, লজ্জা, ভয় এটাতে তো প্রথমেই ঝেড়ে ফেলতে হবে। সে যদি নিজেকে ভালোবাসে, আমি বলব কি নিজেকে ভালোবাসতে শিখো। সে যদি নিজেকে ভালোবাসতে শিখে তাহলে সে নিজের যত্ন নিতে শিখবে, এবং কোনো যদি খুঁত দেখতে পায় তাহলে সে যেন অবশ্যই তার আপনজনদের কাছে আগে শেয়ার করে এবং অবশ্যই ডাক্তারে শরণাপন্ন হয়। যে কোনোভাবেই আসুক না কেন, যে কোনো স্টেজেই আসুক না কেন, আমরা সবসময় সাথে আছি। ধন্যবাদ ম্যাডাম। জীবনযাত্রা বা খাদ্যাভ্যাস পরিবর্তন করে কি ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। এটা যদি মানে আনঅ্যাভয়েডেবল ফিচার যেগুলো, রিস্ক ফ্যাক্টর যেগুলো বলেছি যে হ্যাঁ জেনেটিক মিউটেশন আছে, তারপরে সে হয়তো মাঝখানে ডিলে করতে পারে। হ্যাঁ, তার হয়তো ব্রেস্ট ক্যান্সার হতেও পারে, নাও হতে পারে। জেনেটিক মিউটেশন পসিবিলিটি বেশি, নাও হতে পারে। সে যদি লাইফস্টাইল চেঞ্জ করে, হেলদি ডায়েটে যায়, ওবেসিটি থেকে অ্যাভয়েড করে, তারপরে স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স যেই সব এতে হচ্ছে, যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, হ্যাঁ, তারপরে অ্যালকোহল কনজাম্পশন, মাদকাসক্ত, এখানে থেকে যদি সে বেঁচে থাকতে পারে অবশ্যই সে ব্রেস্ট ক্যান্সার নিরাময় যোগ্য। আচ্ছা, এই পর্যায়ে আমরা দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। অনেকে জিজ্ঞেস করেছেন ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার কি কোনো উপায় আছে? প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ হচ্ছে, হ্যাঁ, যেটা আমরা বলি স্ক্রিনিং। হ্যাঁ, সেটা হচ্ছে আগে যেমন ছিল যে হ্যাঁ একটা বয়স 50 হয়ে গেলে তখন স্ক্রিনিং শুরু করা, কিন্তু এটা এখন কমিয়ে নিয়ে আসছে, এখন 40-তে স্ক্রিনিং শুরু করে। কি কি পরীক্ষা? এটা হচ্ছে ম্যামোগ্রাফি, যেমন আমরা খুবই প্রচলিত একটা পরীক্ষা ম্যামোগ্রাফি, সিম্পল আলট্রাসোনোগ্রাফি হতে পারে, সেলফ এক্সামিনেশন, এটা তো এই দিয়ে শুরুই হয়। এছাড়া আলট্রাসোনোগ্রাফির চেয়ে আরেকটু ইনভেসিভ আরেকটা হচ্ছে ইলাস্ট্রোগ্রাফি। ইলাস্ট্রোগ্রাফিতে আলট্রাসোনোগ্রাফির চেয়ে ইলাস্ট্রোগ্রাফি আরেকটু মানে অ্যাডভান্স টেকনিক, যেখানে হচ্ছে ক্যান্সার আর হচ্ছে নর্মাল সেলে সাসপিশাস না, এটা মোটামুটি বলেই ফেলে। কেন ইলাস্ট্রোগ্রাফিতে হয় কি যে যে টিস্যুটা এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনকে এ করেছে কিনা, মানে ক্রস করেছে কিনা, তাহলে বোঝা যায়, তখন ওইটা ব্রেস্ট ক্যান্সারই মোটামুটি এটা বলে ফেলে। বাকিটা হচ্ছে বায়োপসি প্রুফ করা। ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এটা কত বছর থেকে শুরু করা যায়? ফ্যামিলিতে যদি থাকে তাহলে 20 বছর থেকে শুরু করা উচিত।
রুটিনলি, নাহলে 25-30 বছর থেকে শুরু করা উচিত। এটা তো আসলে বাইরে কোথাও যেতে হয় না। ক্লিনিক্যাল হচ্ছে যারা নিজেরা ফিল করে সেক্ষেত্রে কনফার্মেশনের জন্য আমি ক্লিনিক্যাল হয়তো ডক্টরকে দিয়ে এক্সামিন করালাম। না হলে আমি নিজে সেলফ এক্সামিনেশন তো কিভাবে করতে হয় আজকাল তো আসলে ইউটিউবে দেখলেই বোঝা যায় কিভাবে করতে হবে। এটা সোজা। সেটাই, এটা চাইলেই সচেতন হতে পারি হ্যাঁ, আমরা সচেতন সবাই। হতে পারি। আর হচ্ছে যদি পরীক্ষার ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রামটা তো একটু কমনলি করা হয়, সারা দেশেই সম্ভব। আর ম্যামোগ্রাফিটা ম্যাডাম কখন ইন্ডিকেশনটা কি কত বছর বয়স থেকে করা যেতে পারে? ম্যামোগ্রাফি কিছু আছে যেমন ডেন্স ব্রেস্ট ম্যামোগ্রাফি ফলস পজিটিভ হতে পারে। তো 40 অ্যারাউন্ড 40 40 থেকে অ্যারাউন্ড 40 আমরা থেকে আমরা শুরু ম্যামোগ্রাফিটা করতে শুরু পারি, করতে এর পারি। আগে ইউজুয়ালি দেয়া হয় না। হয় না মানে কি ডেন্স ব্রেস্ট আছে ফলস পজিটিভ হতে পারে, সহজে ফলস নেগেটিভ হতে ধরা পারে। পড়ে না আর হ্যাঁ। কি। এছাড়া আরেকটা আছে যেমন এমআরআই যাদের ফ্যামিলিয়াল রিস্ক ফ্যাক্টর আছে, জেনেটিক মিউটেশন আছে, তাদের যদি এই সমস্ত টেস্ট না হয় তাহলে এমআরআই আরেকটা ভালো অপশন যেটাতে বোঝা যায় ব্রেস্টের এক্স্যাক্টলি। এমআরআই করা। আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, চিকিৎসার পর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? যেমন রেডিওথেরাপির পরে কিছু, কেমোথেরাপির পরে। আম সব ট্রিটমেন্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেগুলা কিছু আছে সামান্য সেলফ লিমিটিং। খুবই অল্প কিছু ইন্টারভেনশন করলেই ঠিক হয়ে যায়। যেমন সার্জারি আছে, হিলিং না হওয়া পর্যন্ত ব্যথা থাকে, টান থাকে, ওটা তো আছেই। কেমোথেরাপি যেমন সাইড ইফেক্ট আছে, হ্যাঁ, চুল পড়ে যাওয়া, খাওয়া-দাওয়া অরুচি, কারো ক্ষেত্রে ভমিটিং হওয়া, এগুলা খুব কমন। এগুলো আমরা কেমোথেরাপি পরপরই মেডিকেশন দিয়ে ওটা ঠিক করতে পারি। তারপরেও এটা যে অনেক সময় এটা ডিপেন্ড করে পেশেন্টের টলারেন্সের উপরে। হ্যাঁ? অনেক সেনসিটিভ পেশেন্ট তাদের হয়তো এই সাইড ইফেক্ট গুলা হয়তো এই সিম্পটম গুলা একটু বেশি হয়। না হলে এভারেজ। আর কিছু যেমন ব্রেস্ট ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি গুলো ইউজ করা হয়, ট্যাক্সেন বেস ছাড়া খুব হাইলি ইমাটোজেনিক ড্রাগ তেমন একটা নাই। তো সেগুলো মোটামুটি ইনজেকশন ফর্মে অ্যান্টিবায়োটিক দিলেই হয়ে যায়। রেডিয়েশনে যেমন ওটা লোকাল কিছু হয়, যেমন রেডিয়েশন স্কিন রিঅ্যাকশন হয়, রেডনেস হতে পারে, এক্সফোলিয়েশন হতে পারে, এটাই। আর হরমোনে তো তেমন কোনো কিছু ডিফারেন্স হরমোনে যেটা হয় যে হ্যাঁ, যেমন ট্যামোক্সিফেন এ যেমন হয় যে অনেক দিন লং টার্ম খেলে ইনোভেটর হাইপারপ্লেসিয়া হতে পারে, যাদের ডায়াবেটিস সাথে হাইপারটেনশন আছে সেই ক্ষেত্রে আমরা বলি যে আহ, এটা একটু রিচেক করা রেগুলার, কেন ইনোভেটর কার্সিনোমাতে এটা টার্ন নিতে পারে। আরেকটা হচ্ছে লং টার্ম যদি আমরা লেট্রোজল খাই সেই ক্ষেত্রে যেমন অস্টিওপোরোসিস, বোন মিনারেল ডেনসিটিটা রেগুলার চেক করা উচিত। ওটার জন্য আমরা প্রোফাইলেকটিক দিয়ে থাকি, ইভান্ড্রোনিক অ্যাসিড সেটা দিতে পারি, সেক্ষেত্রে আমরা জোলিডোনিক অ্যাসিড যথাযথ ব্যবস্থা নিতে পারি। নিতে পারি। হ্যাঁ। পেশেন্টদের সবচেয়ে বেশি কনসার্ন থাকে চুল পড়া নিয়ে। হুম। তো এটার ব্যাপারে ম্যাডাম, এটা আগে যতটা ছিল বাড়ির ছিল এখন একটু কমে আসছে মনে হয় কারণ দেখে। কাউন্সিলিং এ আসলে হ্যাঁ, এগুলা অনেক কাজ করে। কাজ করে ওরা জানে যে যে হ্যাঁ আবার আমার এটা গজাবে। হ্যাঁ, সেইটাই। ওদেরকে বলা হয় টেম্পোরারি ঘুমানো হয়, ক্যাপটা পরে থাকো, পরে তারপর সুন্দর চুল হবে। যেসব পেশেন্ট চিকিৎসা নিতে অপারগ ডিউ টু কোমরবিডিটিস অর এলডারলি পেশেন্ট, তো তাদের ক্ষেত্রে কি কিছু অপশন আছে? ডায়াবেটিস, আছে কিছু, হ্যাঁ, হাইপারটেনশন, যদি আনকন্ট্রোল থাকে তাহলে আনকন্ট্রোল, ওটাকে কন্ট্রোল করানোর জন্য করতে হবে, যে বলতে ট্রিটমেন্ট হবে। নিতে পারছে না এইসব কিন্তু ক্ষেত্রে সে যে একেবারেই যদি কিউরেটিভ ট্রিটমেন্টের জন্য নিতে হ্যাঁ, পারছে না, সেই ক্ষেত্রে আমরা কি কিছু করতে পারি যে সেটা আজকাল অনেক মুখে খাওয়ার মেডিসিন কোনো আছে, ওষুধ মুখে দিয়ে? খাওয়ার ওষুধ আছে, বায়োলজিক্যাল থেরাপি আছে, সেগুলো হরমোনাল থেরাপি আছে। এটা আমরা কম্বাইনলি দিতে পারি। যেমন এল্ডারলি পেশেন্টদের জন্য আমরা হয়তো কেমোথেরাপিটা স্কিপ করে আমরা ওরালে যেতে পারি। যদি আমাদের আহ, সাথে সাপোর্টিভ হরমোন, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যদি ফেভারেবল হয়, কোনো জেনেটিক টেস্টিং, জেনেটিক টেস্টিংয়েও যদি হয় সেই ক্ষেত্রেও আজকে বিআরসি আমরা 1 ওরাল, and 2 হ্যাঁ, করে ওটা অনেক আমরা আছে, ওরাল মেডিসিন থেরাপি দিতে দিতে পারি। পারি। ম্যাম, আজকে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনার শেষে আপনি সাধারণ মানুষের জন্য কি কোনো বার্তা দিতে চান? সেটা কি হবে? আচ্ছা, সাধারণ মানুষের জন্য যদি হয়ে থাকে আমি বলব যে যারা মহিলারা আছে তারা সচেতন হবে এবং এগিয়ে আসবে, যাতে আমরা আর্লি স্টেজে, যেমন আমরা বলেছি যত আর্লি স্টেজে তত কিওরের চান্স অনেক হাই। তো সেটা হচ্ছে মেয়েদের মানে সব মেয়েদের জন্য বলি, পুরুষদের জন্য সবই, যখনই কোনো ফিচার সিমটম বুঝবে সাথে সাথে যেন
সব ডাক্তারের কাছে চলে আসে। আরেকটা হচ্ছে সমাজের যে সমস্ত লেভেলে আছে অনেক সাপোর্টিভ কেয়ার আছে যারা হচ্ছে এই সমাজে যারা নিতে পারছে না, যাতে সবাইকে ফেরত যেতে না হয় চিকিৎসার ব্যাপারে, তাদের সাপোর্টিভ ম্যানেজমেন্টের ব্যাপারে, যাদের কেউ কেউ ফেরত না যায়। সেই জন্য সামাজিকভাবে তাদের সাপোর্ট, সব ধরনের সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, মেডিসিন সাপোর্ট দেওয়া, সবগুলো যেন পেশেন্ট পায়। যদি তাকে কোনো স্ক্রিনিং প্রসিডিউরে নিয়ে যেতে হয় তাতে যাতে স্বল্প খরচে করতে পারে, হসপিটালগুলোতে এরকম প্যাকেজ তৈরি করা, এগুলো আমাদের প্রত্যেকটা স্তরে সবাইকে এগিয়ে আসতে হবে এই ব্রেস্ট ক্যান্সারটাকে যদি আমরা নির্মূল করতে চাই। এটাই আমার কথা। আজকের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার জন্য ম্যাডামকে অনেক ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ডেল্টা হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ, যেরকম সময় উপযোগী একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কিছু কথা বলতে পেরেছি এবং যেটা সাধারণ মানুষের সাধারণের জন্য উপকারে আসতে যদি পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জেনেছি যে ব্রেস্ট ক্যান্সার হলে ভয় নয়, সচেতনতা, নিয়মিত চেক আপ আর সময়মতো চিকিৎসাই জীবন বাঁচাতে পারে। শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।